আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? কি বললো? জি স্যার, শুরু করেন স্যার, 10টা তো বাজি। আচ্ছা, গত ক্লাসে মনে হয় আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, ফিরিয়াইটিস এর অ্যাডিটিভস দ্যাট ফ্যাসিলিটেট ডাইজেশন এন্ড অ্যাবজর্পশন। মানে এই পোরশনটা শুরু করেছিলাম। তো সেখানে আমরা ফার্স্টে কথা বলেছিলাম অ্যাসিডিফায়ার নিয়ে, তাই তো নাকি? জি স্যার। তোমরা হ্যান্ডআউটটা পাওনি সবাই? পাইছি স্যার। আচ্ছা, তোমরা হ্যান্ডআউটগুলো একটু পড়তে থাকবা, তাহলে কি হবে, মানে পড়া ধরতে সহজ হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা অ্যাসিডিফায়ার নিয়ে কথা বলার সময় বলেছিলাম যে অ্যাসিডিফায়ার্স গুলো হচ্ছে অ্যাসিড, এবং এই অ্যাসিড গুলো আমরা কেন দেই হচ্ছে যে ফিডের পিএইচ কমানোর জন্য। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ফিডের পিএইচ কমানো, গাটের পিএইচ কমানো, এবং মেইন আমাদের অবজেক্টিভস হচ্ছে মাইক্রোবিয়াল কমিউনিটিটাকে ইনহেবিট করা। কোন ধরনের মাইক্রোবস? যেগুলো হচ্ছে আনওয়ান্টেড মাইক্রোবস। এবং আমরা বলেছিলাম যে ফিডের মধ্যে আমরা অ্যারাউন্ড 0.25% অ্যাসিডিফায়ার অ্যাড করতে পারি। এবং অ্যাসিডিফায়ারটা দুই ধরনের আমরা বলেছিলাম, অর্গানিক এবং ইনঅর্গানিক। অর্গানিক গুলো হচ্ছে যে তোমার এটা সাইট্রিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, প্রোপিওনিক অ্যাসিড, এবং অর্গানিক অ্যাসিড, এগুলো অ্যাসিডগুলোই অ্যাসিডিফায়ার হিসেবে বেশি ব্যবহৃত হয়। তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, কমার্শিয়াল যে অ্যাসিডিফায়ার গুলো পাওয়া যায়, এই অ্যাসিডিফায়ার গুলোর মধ্যে কিন্তু এই অর্গানিক অ্যাসিডের কথা যে বলছি, এটা একটা অর্গানিক অ্যাসিড থাকে না, দুই তিনটার কম্বিনেশন থাকে। এবং একইভাবে ইনঅর্গানিক যদি অ্যাসিডিফায়ার কিনো, সেখানেও দেখবে একটা অ্যাসিড থাকবে না, দুই তিনটার কম্বিনেশন। তোমরা একটা অ্যাসিডিফায়ার নিয়ে আসলা, দেখবে এখানে 20% আছে সাইট্রিক অ্যাসিড, 40% আছে প্রোপিওনিক অ্যাসিড। আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বলছি, মানে এখানে ব্ল্যান্ড আকারে থাকে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা এখানে অ্যাসিডিফায়ারের মোড অফ অ্যাকশন বলেছিলাম। আচ্ছা, তোমরা কেউ একটু সাপ্লিমেন্ট করবা যে এটার মোড অফ অ্যাকশনটা একটু বলতে পারবা কেউ? ওয়ান ফিফটি নাইন, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? 18 এর 159। জি স্যার। বলো তো এই মোড অফ অ্যাকশনটা কিভাবে? স্যার, আমি গত ক্লাসে ছিলাম না, মানে লাস্টের দিকে জয়েন করছিলাম, আমার মানে কারেন্ট ছিল না, তো আজকে বলতে পারবো অল্প অল্প স্যার, ভালো করে বলতে পারবো না। স্যার আমি বলি। আচ্ছা, না তুমি একটু শুরু করো, তারপরে কে বলতে যাচ্ছ কি? স্যার আমি আইডি 94। আচ্ছা, হ্যাঁ 159 একটু বলো করে। 159 আমি তোমাকে বলি, জাস্ট এই যে অর্গানিক অ্যাসিড গুলো যেগুলো থাকে না, এইগুলো আমরা তো বলছি যে অ্যাসিডিফায়ার দুই ধরনের, অর্গানিক অ্যাসিড এবং ইনঅর্গানিক অ্যাসিড। অর্গানিক অ্যাসিডটাই বেশি ব্যবহৃত হয়। এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে অর্গানিক অ্যাসিডটা, এটা একটা ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে আসবে, আসার পরে এই অর্গানিক অ্যাসিডটা ভেঙে যাবে, ভেঙে ক্যাটায়ন এবং অ্যানায়ন হবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে হাইড্রোজেন আয়ন। আচ্ছা, এই যে হাইড্রোজেন আয়ন হলো 159, তুমি বলো তো যে হাইড্রোজেন আয়ন হওয়াতে আমাদের কি বেনিফিট? স্যার, পিএইচটা কমে যাচ্ছে। পিএইচ কমলে কি হবে? স্যার, গাটের পিএইচ কমলে বেনিফিট মানে যেগুলো প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলা, তাদের জন্য ক্ষতি হবে, তারা গ্রোথ করতে পারবে না। আচ্ছা, এরকম না। এই 94 তুমি কি একটু সাপ্লিমেন্ট করবা যে এই হাইড্রোজেন আয়ন বেড়ে গেলে পিএইচ কমে যাবে, এটাতে বেনিফিটটা কি? পিএইচ স্যার, এখানে তো হাইড্রোজেন আয়ন পাওয়ার কারণে এই পিএইচটা বেড়ে যাইতেছে, আর এই দিক দিয়ে হলো এনার্জি খরচ হয়ে যাইতেছে, গ্লাইকোলাইসিসটা। না, আমার কথা শোনো, পিএইচ বেড়ে যাচ্ছে না, পিএইচ কমে যাবে। হাইড্রোজেন আয়ন বাড়া মানে পিএইচ কমে যাওয়া। এখন দেখো, এই ব্যাকটেরিয়াটা একটা গাটের মধ্যে আসছে, গাটের বাইরে একটা পিএইচ, ব্যাকটেরিয়ার ভিতরে একটা পিএইচ। আমরা জানি ব্যাকটেরিয়ার ভিতরে নরমাল পিএইচ থাকে 7। যখন হাইড্রোজেন আয়ন বেশি হচ্ছে, পিএইচটা কমে যাচ্ছে। তার মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল পিএইচ এর ভেরিয়েশন হচ্ছে। এক্ষেত্রে দুইটা বিষয় হবে। প্রথম বিষয়টা হবে এই যে পিএইচ যে কমে যাচ্ছে, পিএইচ কমে যাওয়ার জন্য ব্যাকটেরিয়ার ভিতরে যে গ্লাইকোলাইসিসটা হচ্ছিল, এটা বন্ধ হয়ে যাবে, কারণ এখানে কিছু এনজাইম আর কাজ করতে পারবে না। স্যার আমি বলতে পারি? হ্যাঁ, কে? তোমার আইডি কত বলো? স্যার
স্যার 173। 173, হ্যাঁ বলো। স্যার এখানে হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়ার কারণে আমাদের যে সেলের ভিতরের যে পিএইচটা ছিল সাইটোপ্লাজমে সেটা কমে যাবে এবং বাইরের পিএইচটা সেই সময় আচ্ছা সেম আচ্ছা থাকবে, তাতে এ- এ- ব্যালেন্সটা। আচ্ছা, আমি একটু বলি হ্যাঁ, যে একটু কনফিউশন করো না, এটা কিন্তু আমাদের সেল না, এটা ব্যাকটেরিয়ার সেল। হ্যাঁ হ্যাঁ স্যার, ব্যাকটেরিয়ার সেল সাইটোপ্লাজমের পিএইচটা কমে যাবে এবং বাইরের গাটের পিএইচটা সমানই থাকবে, যার কারণে ব্যালেন্স করার জন্য সেই আয়নটাকে, হাইড্রোজেন আয়নটাকে সেল থেকে বের করে দেওয়ার চেষ্টা চলবে এবং সেই সময় হাইড্রোজেন আয়ন এটিপিএস পাম্পের মাধ্যমে সেটা সেল থেকে বের হয়ে যেতে চাইবে এবং এতে কিছুটা এনার্জি লস হবে। আবার ওইদিকে পিএইচ যখন ফল করবে তখন গ্লাইকোলাইসিস পাথওয়ের কিছু এনজাইম কাজ করবে না, যার ফলে আমাদের যে পরিমাণ এদিকে এক্সট্রা এনার্জি লাগবে কিন্তু ওইদিকে আমাদের গ্লাইকোলাইসিস বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা সেই এনার্জিটাও পাবো না। এতে এখানে একটা সেলের স্ট্রাকচারটা ভেঙে যাওয়ার কারণ তৈরি হবে এবং ওইদিকে আমাদের যে অ্যানায়নটা থাকবে সেটা জমা হবে এবং জমা হতে হতে সেটা টক্সিক হিসেবে কাজ করবে একটা সময় পর এবং এতে আমাদের যে সেল মেমব্রেন, মানে ব্যাকটেরিয়ার যে সেল মেমব্রেনটা আছে সেটা ভেঙে যাবে। আচ্ছা, এখন তোমার কথা ঠিকই আছে। এখন আমি যদি একটু বলি যে আমাদের গাটের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো থাকবে সবগুলোই কিন্তু তোমার আমাদের জন্য হার্মফুল, বিষয়টা এরকম না। অনেকগুলো আছে যেগুলো আমাদের জন্য খুবই বেনিফিশিয়াল। তো এখন যদি সবগুলো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম হয় তাহলে তো আমরা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো লস করবো না। বিষয়টা কি এরকম? না না স্যার, স্যার, কারণ বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো অ্যাসিডিক পিএইচেও বেঁচে থাকতে পারে, শুধুমাত্র প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলোর জন্য এটা হার্মফুল হবে। আমরা বলছিলাম যে মোস্ট অফ দ্য প্যাথোজেনিক ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাসিড টলারেবল না, এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেগুলোর কথা আমরা বলি যে ল্যাক্টোবেসিলাস, তারপরে হচ্ছে, আচ্ছা জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা বলছিলাম যে মোস্ট অফ দ্য তোমার আমাদের হচ্ছে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া গুলো থাকে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো হচ্ছে তোমার অ্যাসিড টলারেবল। হ্যাঁ, আর প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া মোস্ট অফ দ্য হচ্ছে কি অ্যাসিড সেনসিটিভ। তো এই সেনসিটিভ হওয়ার কারণে এখানে পিএইচ এর যখন ভেরিয়েশন হবে তারা সাস্টেইন করতে পারবে না। এর জন্য তিনটা মেকানিজম। প্রথম মেকানিজমটা হচ্ছে এই অতিরিক্ত হাইড্রোজেন আয়নটাকে হাইড্রোজেন আয়ন প্লাস আর হচ্ছে এটিপি ফেজ, এই পাম্পের মাধ্যমে এটাকে বের করে দেওয়ার জন্য এনার্জি খরচ হবে, এটিপি খরচ হবে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এখানে গ্লাইকোলাইসিসটা বন্ধ হয়ে যাবে। তৃতীয় বিষয়টা হচ্ছে এই কার্বক্সিলিক যে মূলকগুলো আছে সেটা টক্সিসিটি ক্রিয়েট করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। পরীক্ষা আসলে ভালো করে লিখবা, এই জিনিসগুলো দেওয়া আছে এখানে। আচ্ছা, এখন একটা দেখো, আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে পড়বো, প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্স এর নাম শুনেছো তোমরা? জি স্যার। আচ্ছা, সিয়াম? জি স্যার, জি স্যার, শুনছিলাম। প্রোবায়োটিক্স কি বলো তো, একটু দেখে বলো। স্যার, লাইভ মাইক্রোব সাপ্লিমেন্টেশন কন্টেইনিং মোস্টলি ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া। কি বা বিষয়টা কি? একটু অনেক কথা মনে তো নাই। আচ্ছা, তুমি কি কখনো প্রোবায়োটিক্স খেয়েছো? স্যার আমরা জেনারেলি দইতে খেয়ে থাকি। আমরা দইতে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া কনজিউম করি, এটা হচ্ছে একটা প্রোবায়োটিক্স। ঠিক আছে, তো দেখো এখানে আমরা প্রথমেই এখানে আমরা তিনটা জিনিস পড়বো, বুঝছো? প্রথমে আমরা পড়ছি অ্যাসিডিফায়ার, তারপরে পড়বো প্রোবায়োটিক্স এবং তারপরে পড়বো প্রিবায়োটিক্স। পরীক্ষায় একটা কোশ্চেন আসবে এই তিনটার মধ্যে আসলে ইন্টারলিঙ্ক কি, আমি এটা ক্লাসের মধ্যে বলবো না। ঠিক আছে, তোমরা আমার ডিসকাশন থেকে এটা বের করে নিবা। অ্যাসিডিফায়ার, প্রোবায়োটিক্স এবং প্রিবায়োটিক্স, এই তিনটার মধ্যে ইন্টারলিঙ্ক কি। ঠিক আছে, এটা তোমরা আমার ডিসকাশন থেকে বের করে নেবে, কোনো জায়গায় পাবা না, স্লাইডের কোনো জায়গায় এটা ডিসকাশন দেওয়া নেই। তবে মানে তোমরা যদি ভালো করে বুঝো তাহলে লিখতে পারবা। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার। জি স্যার। প্রোবায়োটিক্সটা হচ্ছে, দেখো এখানে আমরা বলছি লাইভ মাইক্রোব সাপ্লিমেন্টেশন কন্টেইনিং মোস্টলি ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া। আচ্ছা, এইখানে এই আমরা যখন অ্যাসিডিফাই নিয়ে পড়াশোনা করলাম, অ্যাসিডিফাই নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমরা কি বললাম যে এই গাটের মধ্যে অসংখ্য ধরনের প্যাথোজেনিক এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া আছে। আমরা কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলোকে কি করতে পারি, এই অ্যাসিডিফায়ার অ্যাড করে ডেস্ট্রয় করে ফেলতে পারি বা এটা পপুলেশন রিডাকশন করতে পারি। আচ্ছা, আমরা পপুলেশন যদি রিডাকশন করলাম তাতে আমার একটা বেনিফিট হবে। বেনিফিট কি হবে? এই যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো যে ডিজিজ ক্রিয়েট করতে, ডিজিজ গুলো হবে না।
কিন্তু এই যে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলোর তো ইফেক্ট আছে কিরকম? এগুলো অনেক সময় ডাইজেশনে হেল্প করে, অনেক এনজাইম প্রোডাকশন করে, অনেক সময় হচ্ছে তোমার ভিটামিন প্রোডাকশন করে। তার মানে কি আমাদের প্রথম উদ্দেশ্যটা হচ্ছে এটার হার্মফুল ব্যাকটেরিয়ার পপুলেশন কমানো, এট দ্য সেম টাইম এই যে এখানে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো আছে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো কি করতে হবে, এটার পপুলেশনকে আমাদের কি করতে হবে, বাড়াতে হবে। ঠিক আছে? এই যে আমরা যখন অ্যাসিডিফায়ার নিয়ে কথা বললাম, আমরা কি কোনো জায়গায় বলছি যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার পপুলেশন বাড়বে, এরকম কি কিছু বলছি? না স্যার। না স্যার। এরকম কিন্তু আমরা কোনো কিছুই বলিনি। আমরা কি বলছি, হার্মফুল ব্যাকটেরিয়ার পপুলেশন কমে যাবে। আচ্ছা, তো কমে যাওয়ার পরে আমরা নতুন আরেকটা অ্যাডিটিভস নিয়ে কথা বলছি, যেটার নাম হচ্ছে প্রোবায়োটিক্স। প্রোবায়োটিক্সে কি বলছি, লাইভ মাইক্রোব সাপ্লিমেন্টেশন। তার মানে ফিডের মাধ্যমে আমরা লাইভ মাইক্রোবস দিব। সেখানে মোস্টলি কি থাকবে, ল্যাকটিক অ্যাসিড প্রোডিউসিং ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস থাকতে পারে। আচ্ছা, এই ল্যাক্টোব্যাসিলাস কি প্যাথোজেনিক না বেনিফিশিয়াল? বেনিফিশিয়াল স্যার। আচ্ছা, বেনিফিশিয়াল। আচ্ছা, তোমরা কি একটা টার্ম পড়েছো, এনএসপি, নন স্টার্চ? না স্যার। নন স্টার্চ পলিস্যাকারাইড। আচ্ছা, এটা একটু নোট করে রাখো, নন স্টার্চ পলিস্যাকারাইড, এনএসপি। ঠিক আছে? তো এখানে দেখো যে প্রোবায়োটিক্স এর আমরা ডেফিনিশন দিতে গিয়ে বললাম যে লাইভ মাইক্রো অর্গানিজমস which when administered in adequate amounts confer a health benefit on the host. আচ্ছা, এডুকেট অ্যামাউন্ট বলতে আমরা আসলে যেটা মিন করছি যে এটা ডায়েটের মধ্যে 1% পর্যন্ত আমরা সর্বোচ্চ অ্যাড করতে পারি। তোমাদের যদি মনে থাকে অ্যাসিডিফায়ারটা আমরা ডায়েটে অ্যাড করতে পারি 0.25। হ্যাঁ, 0.25, এটা একটু বেশি অ্যাড করতে পারি 1%। আচ্ছা, তাহলে এটা অ্যাড করলে আসলে কি হবে? আর একটা জিনিস দেখে রাখো যে প্রোবায়োটিক্স গুলো হচ্ছে মেইনলি ব্যাসিলাস, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া বা লাইভ ইস্ট। লাইভ ইস্টটাও এখন অনেক ব্যবহার করা হয়, স্যাকারোমাইসিন ইস্ট, এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা এই টার্মটা পরে পড়বো যে এটা আসলে কিভাবে কাজ করে। তো প্রোবায়োটিক্স সম্বন্ধে আমরা কি জানলাম? প্রোবায়োটিক্স সম্বন্ধে জানলাম এটা হচ্ছে লাইভ মাইক্রো অর্গানিজম, যেটা আমরা ফিডের মাধ্যমে এনিমেলকে দিই। এটা হচ্ছে 1% পর্যন্ত আমরা ডায়েটে অ্যাড করতে পারি। এবং কমন অর্গানিজম গুলো হচ্ছে কি, ব্যাসিলাস, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবং লাইভ ইস্ট। ঠিক আছে? এখানে দেখো আমরা একটা চিকেনের 3 উইকস পর্যন্ত আমরা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। আফটার হ্যাচিং দেখো এটার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা জিআই ট্র্যাক্ট কি স্টেরাইল। স্টেরাইল বলতে আমরা মিন করতেছি যে এটা হ্যাচ হওয়ার পরে এটা জিআই ট্র্যাক্টে কোনো থাকে না, মাইক্রোবস থাকে না, কোনো মাইক্রোবসই থাকে না, বোথ বেনিফিশিয়াল এবং হার্মফুল কোনোটাই থাকে না। আচ্ছা, যখন ফার্স্ট উইক হয়, দেখো ফার্স্ট উইক, এখানে একটু মনোযোগ দিয়ে দেখো সবাই। আচ্ছা, ফার্স্ট উইকের ক্ষেত্রে ক্রপ, ডিউডেনাম এবং ইলিয়াম, ক্রপ, ডিউডেনাম, ইলিয়াম, এই তিনটা জায়গায় ল্যাক্টোব্যাসিলাস এবং এন্টেরোকক্কাস, এই দুইটা ব্যাকটেরিয়া কি করে, ডমিনেট করে। আচ্ছা, কোন কোন জায়গায় বললাম, ক্রপ, ডিউডেনাম এবং ইলিয়াম। কি কি ব্যাকটেরিয়া, ল্যাক্টোব্যাসিলাস এবং এন্টেরোকক্কাস। আচ্ছা, এই ল্যাক্টোব্যাসিলাস এবং এন্টেরোকক্কাসের মধ্যে কিন্তু ল্যাক্টোব্যাসিলাসটা কেমন, ল্যাক্টোব্যাসিলাসটা হচ্ছে বেনিফিশিয়াল এবং এন্টেরোকক্কাসটা কি রকম, এটা প্যাথোজেনিক। আচ্ছা, দেন আমরা কি বলছি দেখো, সিকাম, সিকামের ক্ষেত্রে কোলিফর্ম, ল্যাক্টোব্যাসিলাস এবং এন্টেরোকক্কাস, এইগুলো কি করে, ডমিনেট করে। এটা কখন, ফার্স্ট উইকে। সেকেন্ড উইকে গিয়ে দেখো কি হচ্ছে যে ক্রপের মধ্যে, এখানে কিন্তু আমরা যে ডেভেলপমেন্টটা বলছি এটা হচ্ছে আন্ডার নরমাল সার্কামস্টেন্সেস। সেকেন্ড উইকে গিয়ে দেখো ক্রপের মধ্যে ডমিনেট করবে কি, ল্যাক্টোব্যাসিলাস। আচ্ছা, ক্রপ ডিউডেনাম এবং ইলিয়ামের মধ্যে ডমিনেট করবে কি, ল্যাক্টোব্যাসিলাস। আচ্ছা, থার্ড উইকে গিয়ে দেখো যে মাইক্রোবিয়াল পপুলেশনটা আর চেঞ্জ হবে না। আচ্ছা, তার মানে নরমাল সার্কামস্টেন্সেস থাকলে মুরগির গাটের মধ্যে ডমিনেট করার কথা কার, ল্যাক্টোব্যাসিলাসে। কিন্তু আমরা কিন্তু আসলে তা দেখি না। আমরা দেখি যে মুরগির গাটের মধ্যে ডমিনেটিং ব্যাকটেরিয়া হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস এবং বাইফিডো ব্যাকটেরিয়া এবং ইকোলাই, সালমোনেলা। আচ্ছা, এখানে দেখো আমরা যে বললাম ল্যাক্টোব্যাসিলাস এক সাইডে বললাম, আরেক সাইডে বললাম ইকোলাই এবং সালমোনেলা। তার মানে এই ল্যাক্টোব্যাসিলাস গুলো হচ্ছে আমরা বেনিফিশিয়াল বলতেছি এবং ইকোলাই এবং সালমোনেলা গুলো বলছি আমরা কি, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। তার মানে দুইটাই থাকবে, কি ফর্মে থাকবে, ব্যালেন্স ফর্মে থাকবে। কিন্তু নরমাল সার্কামস্টেন্সেসে যদি হইতো তাহলে কি হওয়ার কথা ছিল, এই ল্যাক্টোব্যাসিলাসটা ডমিনেট করার কথা ছিল, ডমিনেট কিন্তু করতেছে না। কি করতেছে, নরমাল কন্ডিশনে বা আমাদের যে এক্সিস্টিং
হাজবেন্ড্রি আছে, এই হাজবেন্ড্রিতে ল্যাক্টোব্যাসিলাসও থাকবে এবং আরো কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকবে এবং সেই সাথে ইকোলাই এবং সালমোনেলা এটারও যথেষ্ট পপুলেশন থাকবে। আচ্ছা, পপুলেশন থাকলে তো সমস্যা নাই, কারণ এটা তো কি ফর্মে আছে, ব্যালেন্স, দুইটাই ব্যালেন্স আছে, মানে সমান সমান বা কাছাকাছি। কিন্তু হয় কি, যখন মাঝে মাঝে ইমব্যালেন্স হয়ে যেতে পারে। ইমব্যালেন্স কখন হবে? যখন এইগুলার ইমব্যালেন্স বলতে আমরা মিন করতেছি যখন প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার পপুলেশন বেড়ে যাবে। আচ্ছা, এই বেড়ে যাবে কখন? দেখো উপরে আমরা বলছি আন্ডার কমার্শিয়াল রেয়ারিং কন্ডিশন বার্ডস আর এক্সপোজ টু স্ট্রেসফুল কন্ডিশন। স্ট্রেসফুল কন্ডিশন কিরকম? ট্রান্সপোর্টেশন, ভ্যাকসিনেশন, হাই ফ্লুইড ডেনসিটি, হিট স্ট্রেস। আচ্ছা, এই যে আমরা কিছু স্ট্রেসরের কথা বললাম, এগুলো কি তোমরা অ্যাভয়েড করতে পারবা? এই স্ট্রেসর গুলো না থাকলে কিন্তু তোমার এই মাইক্রোবিয়াল কমিউনিটির মধ্যে বেনিফিশিয়াল এবং প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার মধ্যে একটা ব্যালেন্স থাকার কথা। কিন্তু এই স্ট্রেসর গুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারবো না। তোমাকে ভ্যাকসিন দিতেই হবে, ট্রান্সপোর্টেশন দিতেই হবে। হয়তো ফ্লোর ডেনসিটিটা তুমি মিনিমাইজ করতে পারবা, কিন্তু তারপরে তো তোমার মানে তোমার অ্যাভেলেবিলিটি লাগবে না। ফ্লোর অ্যাভেলেবিলিটি না থাকলে তো তোমাকে ডেন্সিফাই করে দিতে হবে। হিট স্ট্রেস, গরমের দিনে মুরগি রেয়ার করতেছে, হিট স্ট্রেসে পড়বেই। তার মানে কি বোঝা যাচ্ছে? যে মুরগির অফেন হচ্ছে কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া পপুলেশন বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি বেড়ে যায়, এই ইকোলাই আমরা জানি কি ধরনের ডিজিজ ক্রিয়েট করে, পলিব্যাসিলোসিস। সালমোনেলা কি ধরনের ডিজিজ ক্রিয়েট করে, সালমোনেলোসিস। তার মানে নানান ধরনের প্যাথোজেনিসিটি ক্রিয়েট হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিষয়টা কি? আচ্ছা দেখো, এখানে এই যে পপুলেশন গুলো বেড়ে গেল, তোমাদের পারসেপশন থেকে কি এই পপুলেশনটাকে আমরা কমাতে পারি? মনে করো তোমরা প্রোবায়োটিক সম্পর্কে জানো না, এখন তোমাদের এক্সিস্টিং যে নলেজ আছে, এই নলেজ থেকে তোমাদের কি মনে হয় এই পপুলেশন গুলো কি কমানো সম্ভব প্রোবায়োটিক্স ছাড়া? জি স্যার। অ্যাসিডিফায়ার। আচ্ছা, অ্যাসিডিফাইড দিলে এগুলা তোমাদের পপুলেশন কি হয়ে যাবে? রিডাকশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে প্রোবায়োটিক্স এর কাজ কি? প্রোবায়োটিক্স এর কাজটা দেখো। প্রোবায়োটিক্স এর মানে প্রথম এবং একমাত্র কাজ হচ্ছে কম্পিটিটিভ এক্সক্লুশন। কম্পিটিটিভ এক্সক্লুশন কি? এটা হচ্ছে অনেকটা জায়গা নিয়ে আর কি যুদ্ধের মতো। এখানে দেখো, তোমরা একটু খেয়াল করো, লেখা দরকার নেই, তোমরা এখানে একটু খেয়াল করো। দেখো এখানে একটা গাট ওয়াল আছে আমাদের, বা মুরগির গাটের ওয়াল, এবং এই গাটের ওয়ালের উপরে এন্টারোসাইট, এবং এই এন্টারোসাইটটাকে আমরা আসলে মিন করি আছে ভিলাই। ভিলাই আছে না, ভিলাই গুলো। আচ্ছা, এখানে দেখো এই যে এই শেপের যে ব্যাকটেরিয়া গুলো, এগুলোকে আমরা বলছি নন প্যাথোজেনিক ব্যাকটেরিয়া অথবা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। আর এই শেপের যে ব্যাকটেরিয়া, এই শেপের যে ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া গুলোকে আমরা মিন করছি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস দেখো, উপরের এ ফিগারটাতে তোমরা যে জিনিসটা দেখবা, এই গাট ওয়ালের মধ্যে বথ বেনিফিশিয়াল এবং তোমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া কি করছে, অ্যাটাচমেন্টে আছে। তোমরা একটা জিনিস মনে রাখবা, গাটের মধ্যে ব্যাকটেরিয়ার কাজ করার জন্য, বথ প্যাথোজেনিক এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কাজ করার জন্য ফার্স্ট কন্ডিশনই হচ্ছে এটাকে গাটে অ্যাটাচ হতে হবে। যদি অ্যাটাচ না হয় তাহলে কি, ওই গাটের ফ্লো এর সাথে এটা বের হয়ে যাবে ফিসিসের মাধ্যমে। বুঝতে পারছো? তার মানে কাজ করার জন্য ফার্স্ট কন্ডিশন কি, তার অ্যাটাচমেন্ট হতে হবে। আচ্ছা, এইখানে একটা জিনিস দেখো, যে এই যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো যে স্পেস নিয়ে আছে, এখন তুমি প্রোবায়োটিক্স এর মাধ্যমে কিছু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যদি এখানে দাও, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কি ব্যাকটেরিয়া অ্যাটাচ হওয়ার জন্য কি কোনো এডিশনাল স্পেস আছে এখানে? না স্যার। আমার কথা বুঝতে পারছো? প্রোবায়োটিক্স এর মাধ্যমে তুমি এই টাইপের কিছু ব্যাকটেরিয়া সাপ্লিমেন্টস করলা, এটা মনে করে এখানে চলে আসলো। আসার পরে এখন তার ফার্স্ট কন্ডিশন কি হতে হবে, এখানে অ্যাটাচ হতে হবে। হ্যাঁ, অ্যাটাচ হওয়ার জন্য কি স্পেস আছে? ওর জন্য স্পেস কোনো ফাঁকা আছে? ফাঁকা স্পেস যেহেতু নাই, তার মানে তুমি যদি আগে থেকে অ্যাসিডিফায়ার অ্যাড না করো বা ফিডের মধ্যে বথ অ্যাসিডিফায়ার যদি না দাও প্রোবায়োটিক্স এর সাথে, তাহলে কিন্তু প্রোবায়োটিক্স দিয়ে যে তুমি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো দিলা, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো কিন্তু অ্যাটাচমেন্টের জন্য জায়গা পাবে না। তার মানে কি, তুমি যেই ধরনের ইফেক্ট চাচ্ছ এই ধরনের ইফেক্ট কিন্তু পাবা না। তার মানে তুমি যদি অ্যাসিডিফায়ার সহ দাও, অ্যাসিডিফায়ারের কাজ কি হবে, এগুলোকে কি ডিস্ট্রয় করে ফেলা। ডিস্ট্রয় করে ফেলে কি হবে, এখানে স্পেস ফাঁকা হয়ে যাবে। এই ফাঁকা স্পেস গুলোতে দেখো, যে পরের ফিগারে দেখো, পরের ফাঁকা স্পেস গুলোতে তখন তোমার বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া গুলো আছে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো কি অ্যাটাচমেন্টে চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন মুরগি তো কন্টিনিউয়াসলি কি খাবে, ওয়াটার খাবে, ফিড খাবে,
ওয়াটার ফিট এবং আদার্স যে সার্কামস্টেন্স আছে, এখান থেকেও তো তোমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আসতে পারে না? এই প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আসলো, কিন্তু দেখো এই তুমি অ্যাসিডিফায়ার দিয়ে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলোকে ডিস্ট্রয় করছো এবং সেই সাথে একই সাথে তুমি প্রোবায়োটিক্স দিয়ে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো দিয়েছে এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো কি করছে, স্পেসগুলোকে অকুপাই করে রাখছে। পরবর্তী সময় ওয়াটারের মাধ্যমে বা আদার্স কোনো সোর্সের মাধ্যমে যদি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া আসেও, সে কিন্তু অ্যাটাচমেন্টের জন্য কোনো স্পেস পাবে না। তার মানে কি, সেটা নির্দিষ্ট সময় পরে এখান থেকে অটোমেটিকলি ফেসিসের মাধ্যমে বের হয়ে চলে যাবে। আচ্ছা, এই যে স্পেস নিয়ে যে কম্পিটিশন, এটাকে আমরা বলি কম্পিটিটিভ এক্সক্লুশন। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা দেখো এখানে আমরা বলছি যে, আচ্ছা যার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে সেটা একটু মিউট করে দাও। আচ্ছা, এখানে দেখো আমরা এই প্রোবায়োটিক্স যদি আমরা অ্যাড করি তাহলে অ্যানিমাল পারফরম্যান্সে কি কি ধরনের ইফেক্ট করবে এটা আমরা একটু বলেছি। প্রথমেই বলেছি যে কম্পিটিটিভ এক্সক্লুশন হবে এবং প্যাথোজেনের সাথে সেই স্পেস নিয়ে কম্পিটিশন, এই স্পেস নিয়ে কম্পিটিশন করা আমাদের হবে। তো এটা আমাদের জন্য ভালো, পজিটিভ। তারপরে কি, বার্ডের ইমিউনিটি স্ট্যাটাস ভালো হবে। তারপরে হচ্ছে তোমার ইপিথেলিয়াল ইন্টিগ্রিটি, এটা কিসের, গাটের ইপিথেলিয়াল ইন্টিগ্রিটি গুলো ভালো হবে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য, যে মোস্ট ইম্পর্টেন্ট, দেখো যে সে এই আমরা যেহেতু এখন বলছি যে অ্যাসিডিফায়ার দেওয়ার পরে প্রোবায়োটিক্স দিব, প্রোবায়োটিক্স দিলে কিছু বেনিফিশিয়াল, অ্যাসিডিফায়ার দিলে হার্মফুল ব্যাকটেরিয়া গুলো ডিস্ট্রয় হবে এবং প্রোবায়োটিক্স দেওয়ার মাধ্যমে তোমার কি বলে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো পপুলেশন বাড়তে থাকবে। তো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলোর একটা কাজ হচ্ছে কি, ওই যে তোমাদেরকে একটা টার্ম বলেছিলাম না, নন স্টার্চ পলিস্যাকারাইড বা এনএসপি। এই নন স্টার্চ পলিস্যাকারাইড গুলো নরমাল মুরগির যে এনজাইমেটিক সিস্টেম আছে এই সিস্টেম ইউটিলাইজ করতে পারে না। বুঝতে পারছো? মুরগির যে নরমাল এনজাইম গুলো আছে বডির, এই এনজাইম গুলো ইউটিলাইজ করতে পারে না। তাহলে এই নন স্টার্চ পলিস্যাকারাইড গুলো কিন্তু ব্রয়লারের ক্ষেত্রে বা মুরগির ক্ষেত্রে ইউটিলাইজ কম হয়, ঠিক আছে? কিন্তু তোমার মুরগির গাটের মধ্যে যদি পর্যাপ্ত পরিমাণ ল্যাক্টোব্যাসিলাস স্পিসিস থাকে, তাহলে এবার ল্যাক্টোব্যাসিলাস গুলো এনজাইম প্রোডিউস করে, যেটা আবার কি নন স্টার্চ পলিস্যাকারাইডকে ভাঙতে পারে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে দেখো যে আমরা বলছি যে প্রোডাকশন অফ এনজাইম, এই এনজাইম গুলো কি সে কাজ করে, মুরগির ক্ষেত্রে নন স্টার্চ যে পলিস্যাকারাইড গুলো আছে এটাকে ইউটিলাইজ করার ক্ষেত্রে হেল্প করে। এই নন স্টার্চ পলিস্যাকারাইড গুলো কিন্তু নরমাল যে মুরগির এনজাইমেটিক সিস্টেম, এই সিস্টেম ইউটিলাইজ করতে পারে না, ঠিক আছে? তারপরে এই ব্যাকটেরিয়া গুলো তোমার ভিটামিন B12 ভিটামিন এবং K ভিটামিন প্রোডাকশন করতে পারে। আচ্ছা, এখন আমরা যদি একটু বলি যে তুমি মুরগির মধ্যে বা ব্রয়লারের মধ্যে যদি অ্যাসিডিফায়ার এবং প্রোবায়োটিক্স একসাথে অ্যাড করো, তাহলে ব্রয়লারের ক্ষেত্রে ফিডের ডাইজেস্টিবিলিটি বেড়ে যাবে। এই কথাটা কি মিথ্যা হবে? না স্যার। না স্যার, মিথ্যা হবে না। কেন মিথ্যা হবে না? কারণ নন স্টার্চ পলিস্যাকারাইড গুলো ইউটিলাইজ হবে, যেটা নরমালি ইউটিলাইজ হওয়ার কথা না মুরগির ক্ষেত্রে। আচ্ছা, দেখো এখানে আমরা একটা এক্সাম্পল বা একটা রিসার্চ ডাটা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে একটা কন্ট্রোল গ্রুপ এবং আবার আরেকটা জিনিস বলি, তুমি যদি এটা কিন্তু আমরা এতক্ষণ যে ডিসকাস করলাম, এটা অর্থ কিন্তু এটা না যে অ্যাসিডিফায়ার ছাড়া যদি তুমি প্রোবায়োটিক্স দাও, প্রোবায়োটিক্স কোনো কাজ করবে না। বিষয়টা কিন্তু এরকম না, কাজ করবে, কিন্তু বেটার রেজাল্টের জন্য তোমার কি উচিত, অ্যাসিডিফায়ার সাথে প্রোবায়োটিক্স অ্যাড করা। আচ্ছা, এখানে দেখো একটা ডাটা দিয়ে বোঝানো হচ্ছে, দুইটা মুরগির গ্রুপ, এই গ্রুপের মধ্যে কোনো ধরনের প্রোবায়োটিক্স দেওয়া হয়নি, আর এই গ্রুপের মধ্যে প্রোবায়োটিক্সটা দেওয়া হয়েছে। তো এটা তোমার হচ্ছে যে 35 দিন পরে দেখা গেছে যে বডি ওয়েট গেইন কন্ট্রোল গ্রুপে, যেটার মধ্যে তুমি প্রোবায়োটিক্স দাওনি, সেটার 2 কেজি 90 গ্রাম, আর যেটাতে প্রোবায়োটিক্স দিয়েছিল 2 কেজি 150 গ্রাম। তার মানে গ্রোথ কি বেশি হয়েছে। এবং এফসিআর এর ক্ষেত্রে দেখো সবচেয়ে ইম্পর্টেন্ট, এফসিআরটা এই জন্য ইম্পর্টেন্ট, এফসিআরটা দেখো যে এফসিআর নরমাল কন্ট্রোলের ক্ষেত্রে আমাদের এফসিআর আসছে কত 1.75, এবং তোমার যেটাতে আমরা প্রোবায়োটিক্স অ্যাড করেছিলাম এটার এফসিআর আসছে কত 1.66। তার মানে কি এফসিআর কমে যাচ্ছে। এফসিআর কমে যাওয়া ভালো না খারাপ? ভালো স্যার। ভালো স্যার। তার মানে 1 কেজি 600 মানে 1 কেজি 660 গ্রাম ফিড ইউটিলাইজ করে সে 1 কেজি মিট প্রোডাকশন করতে পারছে। তার মানে কি তার ফিডের ইউটিলাইজেশন বেশি হয়েছে। তাহলে উপরে যে আমরা একটা জিনিস বললাম যে প্রোবায়োটিক্স অ্যাড করলে
এটা হচ্ছে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলোর গ্রোথ বাড়ায় এবং এট দ্য সেম টাইম বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো ডিফারেন্ট টাইপস অফ এনজাইম প্রোডাকশন করে, যেটা এনএসি বা নন স্টার্চ পলিস্যাকারাইডকে ইউটিলাইজ করতে হেল্প করে। তাহলে এই নন স্টার্চ ইউটিলাইজ করলে কি হবে? তার মানে ফিড থেকে বেশি নিউট্রিয়েন্ট পাচ্ছে না, বেশি নিউট্রিয়েন্ট পাওয়ার জন্যই কিন্তু দেখো তোমার এফসিআই ইমপ্রুভ এফসিআই আমরা পেয়েছি। বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, আমাদের প্রোবায়োটিক্স শেষ, এখন আমরা কি বলবো? প্রিবায়োটিক্স। আচ্ছা, প্রথমে আমরা বললাম কি অ্যাসিডিফায়ার। অ্যাসিডিফায়ার মানে কি? আমরা বলছি অ্যাসিড। প্রোবায়োটিক্স বলতে আমরা কি মিন করেছি? প্রোবায়োটিক্স বলতে আমরা লাইভ মাইক্রোঅর্গানিজম। আচ্ছা, এখন প্রিবায়োটিক্স বলতে দেখো আমরা মিন করেছি অলিগোস্যাকারাইডস। অলিগোস্যাকারাইডস কি এটা বলো তো? প্রোটিন না কার্বোহাইড্রেট না ফ্যাট? কার্বোহাইড্রেট। আচ্ছা আচ্ছা, দেখো এখানে prebiotic is the oligosaccharide that escapes digestion in the small intestine, enter the lower gut, where it may serve the growth substrate for intestinal bacteria. আচ্ছা, এখানে আমরা বললাম যে প্রিবায়োটিক্স গুলো কি? এক ধরনের কার্বোহাইড্রেট। কি ধরনের কার্বোহাইড্রেট? অলিগোস্যাকারাইডস। সেটা কি করবে? স্মল ইন্টেস্টাইনে এটা ভাঙবে না, এটা ভাঙবে কোথায়? লার্জ ইন্টেস্টাইনে বা স্মল ইন্টেস্টাইনে লেটার পার্টে, যেখানে ব্যাকটেরিয়ার পপুলেশন বেশি। আচ্ছা, সেখানে ভেঙে কি করবে? তোমার ওই ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়ার জন্য গ্রোথ সাবস্টেন্স বা নিউট্রিয়েন্টস হিসেবে কাজ করবে। আচ্ছা, তোমরা একটু বলো তো যে এটা আসলে দরকার কি? আমার কথাটা বুঝতে পারছো? প্রিবায়োটিক্সটা বুঝতে পারছো? প্রিবায়োটিক্স কি? প্রিবায়োটিক্স হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট, অলিগোস্যাকারাইডস। কোন ধরনের অলিগোস্যাকারাইডস? যেটা হচ্ছে স্মল ইন্টেস্টাইনে ভাঙবে না, স্মল ইন্টেস্টাইনে মানে আপার পোর্শনে ভাঙবে না, লোয়ার পোর্শনে গিয়ে ভাঙবে অথবা লার্জ ইন্টেস্টাইনে ভাঙবে। ভেঙে কি করবে? লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইনের লোয়ার পোর্শনে যে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া গুলো থাকবে, এই ব্যাকটেরিয়া গুলোর জন্য গ্রোথ সাবস্ট্রেট হিসেবে কাজ করবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এগুলো দরকার কি? স্যার মাইক্রোবস গুলোর জন্য নিউট্রিয়েন্টগুলো মাইক্রোবস নিতে পারবে ডাইরেক্টলি। আচ্ছা, তোমরা একটু এখানে খেয়াল করো, আমরা এইখানে যদি কোনো একটা নিউট্রিয়েন্ট দেই, নিউট্রিয়েন্টটা তোমার ক্রপ আসবে প্রোভেন্টিকুলাস। প্রোভেন্টিকুলাসটা কি বলো তো মুরগির ক্ষেত্রে? ট্রু স্টমাক। আচ্ছা, তো এখানে ভাঙবে, এখানে ভাঙার পরে আবার স্মল ইন্টেস্টাইনে এই পোরশনে আসা, এই যে এখানে কিন্তু তোমার যে একটা জয়েন আছে না, এই জয়েনের মধ্যে কিন্তু আসে, প্যানক্রিয়াটিক জুস আসে এবং এখানে মোস্ট অফ দ্য এনজাইম থাকে। তো এই এনজাইম গুলো এসে কিন্তু ভেঙে ফেলবে। আচ্ছা, কিন্তু আসলে দেখো আমরা আসলে কি চাচ্ছি? আমরা চাচ্ছি এই যে অভাগা গুলাকে যে আমরা এখানে রাখছি, এই অভাগা গুলাকে আমরা নিউট্রিয়েন্ট দিতে চাচ্ছি। এখন এমন ফিড বা এমন নিউট্রিয়েন্ট গুলো যদি দেই যেটা আপার পোর্শনে ভেঙে যায়, ভেঙে গেলে কি হবে? এটা এনিমেলের বা ওই মুরগির বডিতে চলে যাবে। আমার কি এই আমার দরকার মাইক্রোবস গুলোকে যে নারিশ করা, মাইক্রোবস গুলোকে নারিশ কি আমরা করতে পারবো? এর আগে যদি ভেঙে যায়, ব্রেকডাউন হয়ে যায়, করতে পারবো না। এই জন্যই আমরা এমন কিছু নিউট্রিয়েন্ট বা নিউট্রিয়েন্ট দিব যেগুলো আপার পোর্শনে, আপার পোর্শন বলতে আমরা এই যে এই পোর্শন পর্যন্ত বোঝাচ্ছি, এই আপার পোর্শন পর্যন্ত ভাঙবে না। না ভেঙে এটা কি হবে? স্মল ইন্টেস্টাইনের লোয়ার পোর্শন অথবা লার্জ ইন্টেস্টাইনে গিয়ে ভাঙবে। ভাঙলে কি হবে? ভেঙে এই নিউট্রিয়েন্ট গুলো মাইক্রোবস ইউটিলাইজ করতে পারবে, ইউটিলাইজ করে মাইক্রোবস এর গ্রোথ এবং প্রলিফিকেশনের জন্য হেল্প করবে। আচ্ছা, দেখো আমরা তিনটা জিনিসকে যদি একটু কম্পেয়ার করি, আমরা অ্যাসিডিফায়ার দিয়ে আনওয়ান্টেড মাইক্রোবস এর পপুলেশন কমাচ্ছি, প্রোবায়োটিক্স দিয়ে আমরা কি করছি? প্রোবায়োটিক্স দিয়ে আমরা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার পপুলেশনকে এনকারেজ করছি, মানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো দিচ্ছি। এখন এই ব্যাকটেরিয়া গুলো যে দিলাম, ব্যাকটেরিয়া গুলোর জন্য নারিশমেন্টের জন্য নিউট্রিয়েন্ট দরকার না? তো এই নিউট্রিয়েন্ট গুলো আমরা আবার দিচ্ছি কিসের মাধ্যমে? প্রিবায়োটিক্স এর মাধ্যমে। এটাই হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, দেখো এখানে প্রিবায়োটিক্সটা আমরা বলছি কি মোস্ট অফ দ্য অলিগোস্যাকারাইডস। প্রিবায়োটিক্সটা আসলে তোমরা যে নামগুলো কমনলি শুনবা, ফস, মস এবং জিওএস, গস। ফস গুলো বা ফ্রুক্টো অলিগোস্যাকারাইড গুলো মেইনলি পাওয়া যায় সিরিয়াল গ্রেইন থেকে, ঠিক আছে? এই ফ্রুক্টো অলিগোস্যাকারাইড গুলো মেইনলি ইউজ করা হয় ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার গ্রোথের জন্য এবং সালমোনেলাকে সারপ্রেস করার জন্য। এবং ম্যানাল অলিগোস্যাকারাইড যেটা কমার্শিয়ালি সবচেয়ে বেশি অ্যাভেলেবল। বুঝতে পারছো? বাজার থেকে যদি তুমি কোনো প্রিবায়োটিক্স নিয়ে আসো, এটার গায়ে লেখা থাকবে ম্যানাল অলিগোস্যাকারাইড, মোস্টলি, সবসময় না, মোস্টলি। কারণ কি এটা ইস্ট সেল ওয়াল থেকে প্রোডাকশন করা যায় এবং এটা প্রোডাকশন কস্ট কম।
আচ্ছা, ম্যানানোলিগোস্যাকারাইড কিরকম? ম্যানানোলিগোস্যাকারাইড এটা হচ্ছে তোমার ল্যাক্টোব্যাসিলাসকে গ্রোথে এনকারেজ করে এবং এটার ইমিউনোমডুলেশন বা ওই বার্ডের ইমিউন সিস্টেমকে ইমপ্রুভ করার জন্য হেল্প করে। আর এটা কি পোরলি ফার্মেন্টেবল সুগার, আমাদের পোরলি ফার্মেন্টেবল সুগারই দরকার। যদি রেডিলি ফার্মেন্টেবল সুগার হয় সেটা তো তোমার আপার ট্র্যাকেই ভেঙে মুরগির বডিতে অ্যাবজর্ব হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা আছে কি গ্যালাক্টোলিগোস্যাকারাইড, যেটা লিগিউম সিড থেকে পাওয়া যায়, এটা কম ইউজ করা হয়। মোস্টলি ইউজ করা হয় ম্যানানোলিগোস্যাকারাইড এবং ফ্রুক্টোলিগোস্যাকারাইড, এবং এই দুটার মধ্যে ম্যানানোলিগোস্যাকারাইডটা বেশি ইউজ করা হয় ডিউ টু ইটস কস্ট ইফেক্টিভনেস। বুঝতে পারছো? আচ্ছা, এটার মোড অফ অ্যাকশনটা দেখো, এটা দুইটা ভাবে কাজ করে, ঠিক আছে। মোড অফ অ্যাকশন কয়টা? দুইটা। প্রথমে আমরা জানলাম যে এই প্রিবায়োটিক্স গুলো কেমন, অলিগোস্যাকারাইড বা কার্বোহাইড্রেট ইন নেচার। আচ্ছা, এটার প্রথম কাজ হচ্ছে কি, ওই যে তুমি অ্যাসিডিফায়ার বা অ্যাসিড দিলা, অ্যাসিড দেওয়ার কারণে তোমার প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো ডিস্ট্রয় হয়ে গেছে, এবং প্রোবায়োটিক্স এর মাধ্যমে তুমি বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলোর পপুলেশন এখানে এনকারেজ করছো। কিন্তু আমি তো আবার এটাও বলছি যে মুরগি কন্টিনিউয়াসলি ওয়াটার বা আদার সোর্স থেকে কি তার বডিতে প্যাথোজেনিক ব্যাকটেরিয়াগুলো আসতে থাকবে, ঠিক আছে। এটার প্রিবায়োটিক্স এর একটা অপশনাল কাজ হচ্ছে, এই প্রিবায়োটিক্স যেহেতু ভেঙে ফ্রি কার্বোহাইড্রেট হবে, এই ফ্রি কার্বোহাইড্রেট গুলো এই প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার অ্যাটাচমেন্ট জায়গাগুলো ব্লক করে দেবে। তার মানে কোনো কারণে এখানে যদি পপুলেশন কমও থাকে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার, তাও কি করতে পারবে না, সে অ্যাটাচ হতে পারবে না। এটা একটা কাজ, কিন্তু এটা অপশনাল কাজ। আর একটা মোস্টলি ইম্পর্টেন্ট কাজ কি, এই যে আমরা বলছি যে মস বা ফস, এইগুলো কি হবে, এইগুলো এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার এনজাইম দ্বারা ভেঙে যাবে, ভেঙে এই নিউট্রিয়েন্ট গুলোকে নিয়ে নিবে, তোমার এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো, এবং তার বডিতে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হবে। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হলে কি হবে দেখো, এখানে আমরা বলছি প্রোবায়োটিক্স আর রেজিস্ট্যান্ট এগেইনস্ট ডাইজেস্টিভ এনজাইম, আমরা তো তাই বলছি না? আচ্ছা, এটা কি বলছে যে তোমার অ্যাটাচ টু ব্রাশ বর্ডার সেল, ব্রাশ বর্ডার সেলটাকে আমরা কি বলি, ওই যে তোমার ভিলাইয়ের যে সেলটা আছে না, ভিলাই সেলগুলোকে আমরা ব্রাশ বর্ডার সেল বলি। আচ্ছা, তারপরে আমরা বলছি যে এটা কি করবে, যে স্পেসিফিক ব্যাকটেরিয়ার গ্রোথ এবং অ্যাক্টিভিটিকে ইমপ্রুভ করবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা তোমরা সবচেয়ে বেশি মনে রাখবা, যে সে হচ্ছে কার্বন দিবে তাদেরকে, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে, কিসের জন্য, অ্যাজ এ সোর্স অফ এনার্জি। কি দিবে আমি আবার বলছি, এই প্রিবায়োটিক্স গুলো আমার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলোর জন্য কার্বন দিবে অ্যাজ এ সোর্স অফ এনার্জি। তো এনার্জির সোর্স যখন দিবে তখন ওই ব্যাকটেরিয়াগুলোর গ্রোথ এবং প্রলিফিকেশন বেশি হবে। বুঝতে পারছো? আর এই যে আমরা বললাম যে ফ্রি ফ্লোটিং যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো আছে, এগুলো অ্যাটাচমেন্ট ব্লক করে দেবে, এটা কিন্তু অপশনাল কাজ। তাহলে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াকে সে কার্বন দিবে অ্যাজ এ সোর্স অফ এনার্জি। ওকে, আচ্ছা, এই যে আরেকটা জিনিস দেখো, মোড অফ অ্যাকশনের মধ্যে বলছি যে ডিজারেবল ব্যাকটেরিয়ার জন্য ফার্মেন্টেশনের কাজ করবে। আমরা বললাম না যে ওই মস বা ফস যেটা আছে ওটাকে সে এনজাইম দিয়ে ফার্মেন্টেশন করবে এবং ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করবে। আচ্ছা, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করলে লাভ কি? এই যে তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে এটার ভিতরে মস বা ফস যাবে, এখান থেকে এনজাইম সিক্রেট হবে, এনজাইম সিক্রেট হওয়ার পর এটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর এটা এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো অ্যাবজর্ব করে নেবে, নেওয়ার পর এটার ভিতরে কি হবে, গ্লাইকোলাইসিস পাথওয়ে হবে। এবং তোমাদের যদি গ্লাইকোলাইসিসটা মনে থাকে, অ্যানারোবিক বা অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লাইকোলাইসিসের কিন্তু এন্ড প্রোডাক্ট কি জানো? ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এই ল্যাকটিক অ্যাসিড গুলো প্রোডাকশন করবে, এবং প্রোডাকশন করার পর এটা কি করবে, এর বডি থেকে বের করে দিবে। বের করে দিলে এই ল্যাকটিক অ্যাসিড গুলো কি করবে, এই ল্যাকটিক অ্যাসিড গুলো এই যে এন্টারোসাইট গুলো আছে না, এই এন্টারোসাইটে অ্যাবজর্ব হবে, এবং অ্যাবজর্ব হয়ে এই এন্টারোসাইটের তোমার কি হবে, মানে হেলথ ইমপ্রুভ হবে। এন্টারোসাইটকে আমরা অনেক সময় আমরা কি বলি, ভিলাই বলি, এই ভিলাইয়ের হেলথ ইমপ্রুভমেন্ট হবে। তো তোমরা একটা জিনিস একটু দেখো, এই যে ভিলাই, তোমরা একটা পয়েন্টার দেখতেছো? জি স্যার। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো, এই যে এটা হচ্ছে ব্রাশ বর্ডার সেল, এবং এটার সামনে এই যে এই পোর্শনটুকু হচ্ছে কি তোমার ভিলাই, ঠিক আছে। দেখো, এই ভিলাই যত লম্বা হবে, যত মোটা হবে, তত সুবিধা। কেন সুবিধা? তাহলে বেশি স্পেস থাকবে নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশন হওয়ার জন্য। তোমরা যেহেতু জানো যে ভিলাই দিয়ে কি হয়, মোস্ট অফ দ্য নিউট্রিয়েন্ট অ্যাবজর্ব হয়। আচ্ছা, দেখো তো এই দুইটা ছবির মধ্যে কম্পারিজন যদি করো, কোনটার ভিলাই লম্বা?
এই দুইটা প্রিবায়োটিক্স এর পরেরটা প্রিবায়োটিক্স এর ক্ষেত্রে ভিলাইগুলো কি হবে? লম্বা হবে। আচ্ছা, এই লম্বা হওয়ার কারণ কি? আমরা বলছি যে এই বেনিফিশিয়াল ফার্মেন্টেশন করে সে কি করবে? ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করবে এবং এই ল্যাকটিক অ্যাসিড গুলো অ্যাবজর্ব করে নিবে কে? এই গাটের যে এন্টারোসাইট বা ভিলাই, এই ভিলাইগুলো অ্যাবজর্ব করে নেবে এবং ভিলাইয়ের কি হেলথ ইমপ্রুভমেন্ট হবে। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কাজ আছে যে ম্যাক্রোফেজ এনকারেজ করে, এটা মানে ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট উপরের বিষয়গুলো ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, এটা তোমাদের পড়া দরকার নাই, একটু কঠিন। আচ্ছা, এখন দেখো যে আমরা বলছি যে প্রিবায়োটিক্স গুলো তোমার অ্যানিমালের পারফরম্যান্সে কিভাবে ইনফ্লুয়েন্স করে। প্রথমেই দেখো যে আমরা বলছি প্রিবায়োটিক্স গুলো ল্যাক্টোব্যাসিলাসের প্রলিফিকেশন হেল্প করে এবং হার্মফুল মাইক্রোবসকে সংখ্যা রিডাকশন করে। আচ্ছা, এটা কিভাবে করে বলতে পারবা? স্যার প্রলিফারেশন মানে কি? আচ্ছা, 078 মোহন, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, একটু বলো তো যে এই যে আমরা প্রিবায়োটিক্স নিয়ে এতক্ষণ কথা বললাম, প্রিবায়োটিক্স এর একটা ইফেক্ট আমরা বলছি যে ইমপ্রুভ ল্যাক্টোব্যাসিলাস প্রলিফিকেশন এন্ড রিডিউস হার্মফুল মাইক্রো অর্গানিজম প্রলিফিকেশন। এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে এবং এটা কিভাবে কাজ করে প্রিবায়োটিক্স? নিউট্রিশন দেয় প্রিবায়োটিক্স স্যার। ইউজফুল ব্যাকটেরিয়া গুলোকে নিউট্রিশন দেয়, নিউট্রিশনের মাধ্যমে। আমি কি এরকমই যে কেউ একটু সাপ্লিমেন্টস করবা যে এটা আসলে কিভাবে কাজ করে? এই যে আমরা বললাম যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সংখ্যা কমাবে এবং বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াবে এবং হার্মফুল ব্যাকটেরিয়ার সংখ্যা কমাবে কিভাবে? আমি জাস্ট খালি এখন জানতে চাচ্ছি, আমি তো মানে অ্যাসিডিফায়ার, প্রোবায়োটিক্স, প্রিবায়োটিক্স মিলে কথা বলতেছিলাম। আমি এখন শুধু জানতে চাচ্ছি প্রিবায়োটিক্স দিয়ে এই কাজটুকু কিভাবে সম্ভব? স্যার, হার্মফুল মাইক্রো অর্গানিজমে সাধারণত ফ্রি কার্বোহাইড্রেট মানে যুক্ত হয়ে তাদের অ্যাটাচমেন্ট হবে না মানে ইন্টারোসাইটে। আর ল্যাক্টোব্যাসিলাসে স্যার এদের ইন্টারোসাইটে মানে ইয়া করবে স্যার, ভিলাইয়ের বর্ধন করবে এবং হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। আমরা কিন্তু এরকমই বলছিলাম যে আসলে এটার একটা অপশনাল কাজ আছে। ফ্রি কার্বোহাইড্রেট গুলো দিয়ে এটার হার্মফুল যে ব্যাকটেরিয়া গুলো আছে এই ব্যাকটেরিয়া গুলোর অ্যাটাচমেন্টকে ব্লক করে দেবে। এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কি, এটা ওই যে আমরা যে মস বা ফস দিচ্ছি এগুলোকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করবে এবং ল্যাকটিক অ্যাসিড এটা ভেঙে যখন নিউট্রিয়েন্ট গুলো নিবে, প্রথমে কে নিবে? এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো নিয়ে এগুলোর গ্রোথ এবং প্রলিফিকেশন হবে। তার পরবর্তী সময় আমরা বলছি এটা থেকে ল্যাকটিক অ্যাসিড সিক্রেট হবে এবং ল্যাকটিক অ্যাসিড গুলো গাটের হেলথকে ইমপ্রুভ করবে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, বলো, কে বলছিল? স্যার, প্রিবায়োটিক্স এর যে এনার্জি সোর্সটা, সেটা কি স্যার প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইউজ করতে পারে না? আমি বুঝিনি তোমার কথাটা। হ্যাঁ, কে বলছো? আবার একটু বলো। স্যার বললাম যে এখানে আমরা প্রিবায়োটিক্স এর যে কার্বোহাইড্রেট সোর্সটা দিব, সেটা কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া ইউজ করতে পারে না? পারে, ব্যাকটেরিয়া ইউজ করতে পারে। আচ্ছা, এখানে তুমি একটা ভালো জিনিস জিজ্ঞেস করছো। আমরা কিন্তু ফার্স্টলি যখন বলছিলাম যে এই ব্যাকটেরিয়া বোথ, এটা না, এই ফিগারটা যদি একটু দেখো, যে আমরা বলছিলাম বেনিফিশিয়াল এবং প্যাথোজেনিক যাই তুমি বলো, এটার কাজ করার জন্য, ইভেন কি তার মেটাবলিজম আদার্স যে কোনো অ্যাক্টিভিটি করার জন্য ফার্স্ট কন্ডিশন হচ্ছে তাকে অ্যাটাচমেন্টে যেতে হবে। অ্যাটাচমেন্টে যদি সে না যেতে পারে তাহলে সে কোনো কাজই করতে পারবে না, কোনো নিউট্রিয়েন্ট অ্যাবজর্বও করতে পারবে না বা কোনো এনজাইম সিক্রেট করতে পারবে না। তাহলে এখানে আমরা তোমার যে কোশ্চেনটা, আমি তোমার কোশ্চেনটা বুঝতে পারছি যে এখানে যে ফ্রি ফ্লোটিং যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো আছে সেটা তো চাইলে মস বা ফসকে ইউটিলাইজ করে ফেলতে পারে। ইউটিলাইজ এই জন্যই করতে পারবে না। প্রথম বিষয়টা তো হচ্ছে এই ফ্রি কার্বোহাইড্রেট গুলো এর অ্যাটাচমেন্টকে ব্লক করে দেওয়ার কারণে এটা এটা অ্যাটাচ হতে পারবে না। আর দ্বিতীয় বিষয়, যেহেতু এটা অ্যাটাচ হতে পারে নাই, সে কোনো ধরনের অ্যাক্টিভিটি শো করতে পারবে না। বুঝতে পারছো? না স্যার, আরেকবার যদি একটু স্যার এই ফিগারটা যদি আরেকবার একটু এক্সপ্লেইন করতেন। আচ্ছা, এখন হচ্ছে এটা আমরা হচ্ছে যে জিনিসটা দেখলাম, আমরা বলছিলাম প্রিবায়োটিক্স এর মোড অফ অ্যাকশন দুইটা। হ্যাঁ,
প্রথম যে অপশনাল মোড অফ অ্যাকশনটা বলছি, আমরা বলছিলাম যে এই যে প্যাথোজেনিক যে ব্যাকটেরিয়া গুলো আছে, এই ব্যাকটেরিয়া গুলো কোত্থেকে আসলো? এটা আমরা বলছিলাম যে ওয়াটার সোর্স থেকে আসতে পারে এবং আদার্স যে এনভায়রনমেন্ট থেকে আসতে পারে, কারণ এটা তো আমরা ফিডের মাধ্যমে দেই নাই। দিছো ফিডের মাধ্যমে কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়া দিছো? দাও নাই। এটা আসতে পারে, ঠিক আছে। এটা যদি আসে এবং তুমি যদি ওই বারটাকে যদি প্রিবায়োটিক্স দাও, প্রিবায়োটিক্স দিলে হ্যাঁ, একটু আনমিউট করো যাদের, সরি মিউট করো, যাদের হচ্ছে সারাউন্ডিং নয়েজ আছে তারা একটু মিউট করে নাও। আচ্ছা, যেগুলো হচ্ছে ফ্রি ফ্লোটিং যে ব্যাকটেরিয়া গুলো থাকবে, প্যাথোজেনিক ব্যাকটেরিয়া, এরকম কন্ডিশনে তুমি মুরগিটাকে কি দিছো? প্রিবায়োটিক্স দিছো। প্রিবায়োটিক্স দিলে কি হবে? এই প্রিবায়োটিক্স আসা মাত্রই এর ফ্রি কার্বোহাইড্রেট দিয়ে এই ফ্রি ফ্লোটিং যে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া গুলো আছে এর অ্যাটাচিং স্পেসটাকে ব্লক করে দেবে। অ্যাটাচিং স্পেস ব্লক করে দেওয়ার অর্থই হচ্ছে সে আর গাটে থাকতে পারবে না, কারণ গাটে থাকতে হলে তাকে কি করতে হবে? অবশ্যই গাটের সাথে অ্যাটাচমেন্টে যেতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা আমরা বলছিলাম, এখানে এখানে বেশি হয়ে গেছে। আচ্ছা, এখানে দ্বিতীয় বিষয় আমরা যেটা বলেছিলাম যে প্রিবায়োটিক্স এর মেইন কাজটা হচ্ছে কি, আমরা জানি প্রিবায়োটিক্সটা কি? মস বা ফস। এই মস বা ফস গুলো স্মল ইন্টেস্টাইনে, লার্জ ইন্টেস্টাইনে আসবে বা স্মল ইন্টেস্টাইনে লোয়ার পোর্শনে আসবে। আসার পরে এই যে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া গুলো আছে, এই ব্যাকটেরিয়া গুলো তাদের বডি থেকে এনজাইম সিক্রেট করবে। এনজাইম সিক্রেট করে এই, তোমাদেরকে একটু আগে একটা টার্ম বলছিলাম না, এনএসপি? জি স্যার। নন স্টার্চ পলিস্যাকারাইড। আচ্ছা, এই মস বা ফসও কিন্তু নন স্টার্চ পলিস্যাকারাইড, স্পেশাল টাইপ। আচ্ছা, তো এই এখান থেকে এনজাইম সিক্রেট করবে, সিক্রেট করার কারণে তোমার এইগুলো ভেঙে যাবে। ভেঙে গিয়ে এইগুলো হচ্ছে তখন কি, এই মাইক্রোবস গুলো, বেনিফিশিয়াল মাইক্রোবস গুলো অ্যাবজর্ব করে নেবে। অ্যাবজর্ব করে নিয়ে তার বডিতে গ্লাইকোলাইসিস হবে। এবং তোমরা জানো যে অক্সিজেনের অ্যাবসেন্সে যখন গ্লাইকোলাইসিস হয়, তো গ্লাইকোলাইসিসের এন্ড প্রোডাক্ট কিন্তু তখন পাইরুভেট হয় না, তখন কি হয়? ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড তারা প্রোডাকশন করবে। প্রোডাকশন করার পরে তাদের বডি থেকে সেটা রিলিজ করে দেবে। ল্যাকটিক অ্যাসিডটাকে সে কি হিসেবে রিলিজ করবে? তার বডি থেকে ওয়েস্ট হিসেবে রিলিজ করবে। রিলিজ করার পরে এই ল্যাকটিক অ্যাসিড গুলো এই গাটের মধ্যে যে অ্যান্টারোসাইট থাকে বা এই আমরা যেটাকে বলি ভিলাই, এই ভিলাই গুলো এই ল্যাকটিক অ্যাসিডটাকে অ্যাবজর্ব করে নেবে এবং সেই ভিলাইয়ের লেন্থ বড় হবে, ভিলাইটা আর শক্তিশালী হবে। বুঝতে পারছো স্যার? আপনি যে একটু আগে বললেন যে হচ্ছে আমাদের যে প্রোবায়োটিক্সটা আছে এটা যদি আমরা অ্যাসিডিফায়ারের সাথে না দিই তবুও কাজ করবে, অ্যাসিডিফায়ারের সাথে দিলে বেটার কাজ করবে। এখন আমরা যদি প্রিবায়োটিক্স এর ক্ষেত্রে আসি, এটার সাথে কি এটার সাথে তো সবসময় অ্যাসিডিফায়ার দিতে হবে তাই না? যদি না দিই তাহলে তো অ্যাডভার্স ইফেক্ট হতে পারে। কেন, কিভাবে অ্যাডভার্স ইফেক্ট হতে পারে? স্যার, প্রিবায়োটিক্স তো আমাদের যে হচ্ছে মাইক্রোবস গুলো আছে তাদের নারিশ করতেছে। যদি আমরা অ্যাসিডিফায়ার না দিই তাহলে তো আমাদের যে হচ্ছে হার্মফুল ব্যাকটেরিয়া। আমি একটা জিনিস বলি, তুমি একটা দোকানে গিয়েছো, মানে জুতার দোকানে, প্রথমে জুতা কিনবা না মোজা কিনবা? জুতা। তারপরে মোজা। এখন যদি তুমি মোজা কিনে নিয়ে আসো, জুতা না কিনো, তাহলে কেমন হবে? না স্যার, আমি বলতে চাচ্ছি যে অ্যাসিডিফায়ারটা না দিই তাহলে তো হচ্ছে গাটে আমাদের অ্যাসিডিফায়ার না দিলে তোমার মানে অ্যাসিডিফায়ার না দিলে সমস্যা নাই, কিন্তু প্রোবায়োটিক্স ছাড়া তুমি প্রিবায়োটিক্স কেন দিবা? বুঝতে পারছো? মানে প্রোবায়োটিক্সটা তুমি প্রিবায়োটিক্সটা দিচ্ছ এই প্রোবায়োটিক্সকে নারিশ করার জন্য, মানে তোমার যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো আছে এটাকে নারিশ করার জন্য। তো বিষয়টা হচ্ছে এরকম, তুমি যদি তোমার প্রোবায়োটিক্সটাই যদি না দাও তাহলে তো প্রিবায়োটিক্স দেওয়ার যৌক্তিকতা নাই, কারণ প্রোবায়োটিক্স যেগুলো দিচ্ছ ওগুলোর ফিড হিসেবেই তুমি প্রিবায়োটিক্স দিচ্ছ। এখন তুমি যেটা বলছো অ্যাসিডিফায়ার না দিলে অ্যাডভার্স ইফেক্ট পড়তে পারে, এখানে যে আমরা যে ফিগারগুলো শো করেছি একদম 100% অ্যাটাচমেন্ট, বিষয়টা তো এরকম না, অনেক কিছু ফাঁকা স্পেসও থাকতে পারে নরমাল কন্ডিশনে। ঠিক আছে, আমরা হাইপোথেটিক্যালি ধরে নিছি যে একদম ওই মুরগির গাটের মধ্যে কোনো একটা স্পেস ফাঁকা নাই, সবগুলোই আইদার বেনিফিশিয়াল অথবা প্যাথোজেনিক দিয়েই অ্যাটাচ করা। আবার মনে করো এইখানে বিষয়টা এরকম হতে পারে, আমি জিনিসগুলো আরো টাফ হবে এই জন্য আলোচনা করি নাই। এই যে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাচমেন্টে আছে, মনে করো তুমি প্রোবায়োটিক্স দিচ্ছ, প্রোবায়োটিক্স মানে কি? বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়া যেগুলো অ্যাটাচমেন্টে আছে প্যাথোজেনিক, এগুলো একটা লাইফ স্প্যান আছে, একটা নির্দিষ্ট সময় পরে এগুলো এমনি মারা যাবে, মারা গিয়ে এখান থেকে সরে যাবে, তখন স্পেস ফাঁকা হওয়া মাত্র সেটা চলে আসতে পারে। ঠিক আছে, ওটা অন্য বিষয়, ওটা আরো অনেক বিষয় বোঝার বিষয় আছে। তবে মূল বিষয়টা হচ্ছে যে অ্যাসিডিফায়ারটা আমরা দেই
মূলত ইন্টেস্টাইনাল কন্ডিশনটাকে অ্যাসিডিক করার জন্য এবং যে হার্মফুল যে ব্যাকটেরিয়াগুলো আছে এগুলোর সংখ্যা কমানোর জন্য। এবং প্রোবায়োটিক্সটা দিই যে ওই যে হার্মফুল সংখ্যা কমায় ফেললাম বা নর্মাল কন্ডিশনে আমি হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতে চাচ্ছি তাদের সাথে কম্পিটিশন করার জন্য। আর প্রিবায়োটিক্সটা হচ্ছে যে মানে প্রিবায়োটিক্সের উদ্দেশ্য একটাই, ওই যে প্রোবায়োটিক্স গুলো দিলাম এই প্রোবায়োটিক্স গুলো কে আমি নারিশ করতে চাচ্ছি। তুমি বুঝতে পারছো যে কোশ্চেন করেছিলাম? আচ্ছা, আমরা নেক্সট যাব সিলেট। আজকে আর আমি আলোচনা করব না, আজকে আমার ডিসকাশন এই পর্যন্তই। তো তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো আমাকে। কারো কোনো কোশ্চেন আছে? জি স্যার। স্যার যে মস আর ফস যে স্যার মানে ভাঙলো, এটা কি স্যার ব্যাকটেরিয়ার সেলের ভিতরে যে ভাঙবে নাকি স্যার বাইরে ভাঙবে তারপরে অ্যাবজর্ব হবে? বাইরে ভেঙে তারপরে অ্যাবজর্ব হবে। জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? স্যার ফিডে প্রিবায়োটিক সর্বোচ্চ কতটুকু দেওয়া যাবে পার্সেন্টেজটা? এটাও তোমার ওই যে 0.5 থেকে 1% এরকম। স্যার এখানে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া মস বা ফসকে ভেঙে তো স্যার ল্যাকটিক অ্যাসিড সিক্রেট করবে, তো সেটা স্যার কোনোভাবে কি প্যাথোজেনিক ব্যাকটেরিয়াকে এফেক্ট করবে নাকি সরাসরি ইন্টেস্টাইনাল সেলে চলে যাবে? তোমার কথাটা বুঝিনি, একটু বলো। স্যার এখানে বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়া সেটা মস বা ফসকে ভেঙে ল্যাকটিক অ্যাসিড তৈরি করবে, তো সেটা না আমার কথা তুমি বুঝতে পারোনি। আমি বলছি যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া গুলো যেগুলো অ্যাটাচমেন্টে আছে আর কি, হ্যাঁ, যখন মস বা ফস যাবে সে এনজাইম সিক্রেট করবে, সিক্রেট করার পরে এগুলো ভেঙে যাবে, ভেঙে গ্লুকোজও হতে পারে বা ফ্রুক্টোজও হতে পারে, এটা আলাদা যে কোনো কিছুই হতে পারে, একটা মানে 6 কার্বনের একটা হবে মনোস্যাকারাইড হবে, এটা হচ্ছে ব্যাকটেরিয়া অ্যাবজর্ব করে নেবে। কারণ যেহেতু ব্যাকটেরিয়ার গায়ের উপরে তোমার বিষয়টা এরকম, তোমরা এখন মনে করতে পারো যে এই যে তোমার মস বা ফস আসলো, আসার পরে তোমাদের ওই ব্যাকটেরিয়ার শরীর থেকে এনজাইম সিক্রেট হলো, সিক্রেট হওয়ার পর এটা ভেঙে গেল, ভেঙে কি হবে, আইদার হচ্ছে তোমার ম্যানোজ হবে, নয় গ্লুকোজ হবে, নয় ফ্রুক্টোজ হবে, এগুলো হবে। এখন তোমরা তো বলতে পারো যে স্যার এগুলো তো ওই এনিমেলের বডিতে অ্যাবজর্ব হয়ে যেতে পারে বা বার্ডের বডিতে অ্যাবজর্ব হয়ে যেতে পারে, তো এগুলো ব্যাকটেরিয়ার বডিতে কেন অ্যাবজর্ব হচ্ছে? কারণ হচ্ছে এটা ব্যাকটেরিয়ার সাথে অ্যাটাচ থাকে, তো গায়ে লেগেই তোমার এটা ভাঙে, ভাঙার পরে ডিরেক্টলি ব্যাকটেরিয়ার বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। কি ফর্মে? আইদার গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ। তো এই গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যানোজ গুলো ফার্দার হচ্ছে তার ব্যাকটেরিয়ার বডিতে তোমার গ্লাইকোলাইসিস হয়। তো গ্লাইকোলাইসিস হয়, আমাদের নর্মাল গ্লাইকোলাইসিস হয়ে কি হয়, এন্ড প্রোডাক্ট হিসেবে পাইরুভেট হয়। যেহেতু ব্যাকটেরিয়ার বডিতে কোনো নাই, অক্সিজেন নেই, এই অক্সিজেনের অ্যাবসেন্সে তার বডিতে কি হয়, ল্যাকটিক অ্যাসিড হয়। ল্যাকটিক অ্যাসিড হওয়ার পরে এই ল্যাকটিক অ্যাসিড গুলো আমরা রুমিনেন্ট নিউট্রিশনে তোমরা যেরকম দেখেছো না, যে ব্যাকটেরিয়া গুলো তার বডিতে প্রোপিওনিক অ্যাসিড, তারপরে হচ্ছে বিউটারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো প্রোডাকশন করে, প্রোডাকশন করার পরে তার বডি থেকে সেগুলো কি করে, সিক্রেট করে দেয় অ্যাজ এ ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে। এখানে ব্যাকটেরিয়া গুলো সেম কাজটাই করে, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হওয়ার পরে ল্যাকটিক অ্যাসিড গুলোকে তার বডি থেকে তোমার কি রিমুভ করে দেয় বা এক্সক্রিট করে দেয় অ্যাজ এ ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে। তো এই ল্যাকটিক অ্যাসিড গুলো ফার্দার হচ্ছে তোমার গাট অ্যাবজর্ব করে না এবং তার গাটের গ্রোথ এবং প্রলিফিকেশনের জন্য এগুলো হেল্প করে। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা তোমাদের, হ্যাঁ বলো। স্যার ব্যাকটেরিয়া থেকে যেটা ল্যাকটিক অ্যাসিড বের হয় ওটা কি ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে ল্যাকটিক অ্যাসিড বের হয় না প্রোপায়োনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড এভাবে বের হয়? আচ্ছা, আমি তো ওই যে উদাহরণ দিতে গেলে সমস্যা, আমি তো প্রোপিওনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড এবং ওই যে অ্যাসিডিক অ্যাসিডের কথা যে বললাম, এটা বললাম যে রুমিনেন্টস এর ক্ষেত্রে, আমরা রুমিনেন্টস এর ক্ষেত্রে রুমেনে এরকম দেখছি না যে তুমি যে কোনো নিউট্রিয়েন্টসই দাও বা যে ফিডটাই দাও, ব্যাকটেরিয়া প্রথমে ইউটিলাইজ করে ব্যাকটেরিয়ার বডিতে আইদার প্রোপিওনিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড এবং অ্যাসিডিক অ্যাসিড প্রোডাকশন করে এবং ফার্দার এগুলো কি তার বডি থেকে ওয়েস্ট প্রোডাক্ট হিসেবে রিমুভ করে দেয়। এই আমরা এখন যে যে কথাগুলো বলতেছি মুরগির ক্ষেত্রে বা ব্রয়লারের ক্ষেত্রে, ব্রয়লারের ক্ষেত্রে হচ্ছে এই ল্যাকটিক অ্যাসিডটা প্রথমে হচ্ছে তোমার মস বা ফসটাকে ভাঙে,
কিসে ভাঙে? তোমার মাইক্রোবস, বেনিফিশিয়াল মাইক্রোবস গুলো তার বডি থেকে এনজাইম সিক্রেট করে ভেঙে গ্লুকোজ প্রোডাকশন করে অথবা ম্যানোজ প্রোডাকশন করে অথবা ফ্রুক্টোজ প্রোডাকশন করে। করার পরে এগুলো তার বডিতে নিয়ে নেওয়ার পরে গ্লাইকোলাইসিস হয়। গ্লাইকোলাইসিস হওয়ার পরে ব্যাকটেরিয়ার বডিতে ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন হয়। প্রোডাকশন হওয়ার পরে এই ল্যাকটিক অ্যাসিডটা কি করে? ব্যাকটেরিয়া তার বডি থেকে রিমুভ করে দেয়, কারণ এই ল্যাকটিক অ্যাসিডটা তার জন্য কি ওয়েস্ট প্রোডাক্ট। বুঝতে পারছো? আমরা যেরকম বডি থেকে আমরা ইউরিয়া রিমুভ করে দেই না, মুরগি রিমুভ করে দেয় ইউরিক অ্যাসিড, তো এইগুলো এরকম আর কি। ওর বডিতে ওটা ওর জন্য টক্সিক, ও রিমুভ করে দেয়। ওই রিমুভ প্রোডাক্টটাই ল্যাকটিক অ্যাসিডটাই ফার্দার হচ্ছে গার্ড ইউটিলাইজ করে, বার্ডের গার্ড ইউটিলাইজ করে। আচ্ছা, তোমার কথা আমি আবার জবাব দিচ্ছি। এই তোমাদের দেখো চ্যাট বক্সে আমি একটা লিংক দিয়েছি, এখানে জাস্ট আমাদের আইডি গুলো লেখো, কোনো কোশ্চেন নেই, শুধু আইডি। পাবলিশ করা হয় না স্যার এখনো। স্যার লিংকে ঢুকে না স্যার, পারমিশন চাচ্ছে। ও আচ্ছা 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 আচ্ছা, জাস্ট মিনিট। ওকে, এখন দেখো তো। আচ্ছা, এই গুগল ফর্মের আইডিয়াটা কেমন? ভালো। তোমাদের এই যে স্ক্রিনশট নিয়ে বের করা খুব কঠিন কাজ। হ্যাঁ স্যার, মিস হওয়ার সম্ভাবনা থাকে। কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? আজকে টপিক সম্বন্ধে কারো কোনো কোশ্চেন? জি স্যার। বলো। স্যার, ফসমস হচ্ছে স্পেশাল টাইপ অফ এনএসপি, কিন্তু স্যার ফসমসের আগে যদি আমরা প্রিবায়োটিক দেই তাহলে তো স্যার ওইটা স্মল ইন্টেস্টাইনে ইউটিলাইজ হওয়ার কথা। তোমার কথাটা বুঝতে পারিনি, তুমি আরেকবার একটু বলো। স্যার ফসমস দেওয়ার আগে যদি আমরা প্রিবায়োটিক দেই তাহলে তো সেটা স্মল ইন্টেস্টাইনে মানে ইউটিলাইজ হওয়ার কথা, মানে ভেঙে যাওয়ার কথা। কি ভেঙে যাবে? তোমার কথাটা বুঝিনি, তুমি কি বলছো যে ফস বা মস ভেঙে যেতে পারে? হচ্ছে প্রিবায়োটিক। হ্যাঁ স্যার, এটার আগে তো আমরা হচ্ছে প্রোবায়োটিক দিব। স্যার, প্রোবায়োটিক দিলে তো হচ্ছে আপনি বলছেন যে এনএসপি গুলা ইউটিলাইজ, তাহলে স্যার ফসমস তো ইউটিলাইজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে স্যার কিভাবে লার্জ ইন্টেস্টাইনে যাব? আচ্ছা আচ্ছা, আমি যেটা বলেছি তোমাদেরকে যে আমাদের যে প্রিবায়োটিক্স গুলো এগুলো হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ এনএসপি, ঠিক আছে? ওয়ান কাইন্ড অফ এনএসপি বলতে এটা মিন করে না যে মানে নরমাল যে আমাদের ফিডে যে এনএসপি গুলো থাকে ওইগুলোর সাথে একদম সেম। একদম সেম হইলে তো আমাদেরকে প্রিবায়োটিক্স দেওয়ার দরকারই ছিল না। এগুলো স্পেশাল টাইপের। স্পেশাল টাইপ কেমন? যেগুলো নরমাল তোমার ডাইজেস্টিভ এনজাইমে রেজিস্ট্যান্ট, মানে ব্যাকটেরিয়ার বডি থেকে কোনো এনজাইম না আসলে এটা ভাঙবে না। ওই অ্যানিমেলের ক্ষেত্রে বা বার্ডের ক্ষেত্রে তোমার যে এন্ডোজেনাস যে এনজাইম গুলো আছে, ডাইজেস্টিভ এনজাইম, এই কোনো এনজাইমই এটা ভাঙবে না। দেখো তোমার ডেফিনিশনে বলা আছে যে নরমাল ইন্টারনাল এনজাইমে সে রেজিস্ট্যান্ট এবং সে কি হবে, সে ব্যাকটেরিয়া বডি থেকে যখন এনজাইম সিক্রেট হবে তখন সে ভাঙবে। ভেঙে কি হবে? আমরা বলছিলাম যে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা ম্যানোজ এই জিনিসগুলো হবে। আর এনএসপির বিষয়গুলো হচ্ছে এনএসপি মোস্ট অফ দা ফিডের মধ্যে যে এনএসপি ফর্মটা থাকে সেগুলোর জন্য তোমার যে এনজাইমগুলো দরকার হয় বা ভাঙার জন্য যে এনজাইমগুলো দরকার হয়, এটা দেখা যাচ্ছে কি তোমার টোটাল একটা কার্বোহাইড্রেট, ওই কার্বোহাইড্রেটের 50% ভেঙে গেছে নরমাল ডাইজেস্টিভ এনজাইম দিয়ে। ভাঙার পরে যে পোর্শনটা হচ্ছে এই পোর্শনটা হচ্ছে এনএসপি বা নন স্টার্চ পলিস্যাকারাইড পোর্শন, যেটা ভাঙতে পারতেছে না মুরগি। ওটা কিন্তু আস্তে আস্তে তোমার অনেক একটু ডিগ্রেড হয়। ডিগ্রেড হওয়ার পরে তোমার স্মল ইন্টেস্টাইনে লোয়ার পোর্শন অথবা লার্জ ইন্টেস্টাইনে যখন আসে তখন প্রোবায়োটিক্স তার বডি থেকে এনজাইম সিক্রেট করে। এটার দুটোর মেকানিজমই দুই রকম, বুঝতে পারছো? এই যে মস বা ফসের যে বিষয়টা, এই মস বা ফস গুলো কাজ করে হচ্ছে ব্যাকটেরিয়ার গায়ের উপরে মানে অ্যাটাচ হয়। আর ওই এনএসপির যে বিষয়টা আমরা বলছি যে ফিডের মধ্যে যে এনএসপি গুলো থাকে এগুলো কিন্তু তোমার ওই ব্যাকটেরিয়ার গায়ে লাগার কোনো দরকার নাই, জাস্ট
গাটের মধ্যে ডাইজেস্ট হিসেবে থাকলেই সে এনজাইম সিক্রেট করলে ভেঙে যায়। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কে জানি হাত তুলছো? লিংক শো করছে না। 158 কেন লিংক শো করছে না? স্যার হইছে এখন। আচ্ছা, এই যে তোমরা এখন পার্টিসিপেন্ট হচ্ছে 146 জন, ঠিক আছে? আমার কাছে রেসপন্স আসছে তোমার 156 জন। আচ্ছা, তার মানে অবশ্যই কেউ 2-3 বার করছো। আমাকে এখন এগুলো সর্টিং করতে হবে। স্যার বারবার ওপেন হচ্ছে স্যার। স্যার ইমেলটা খোলা থাকলে এক ইমেলটা একবারই করা যাবে স্যার। আচ্ছা, ওটা লিংকটা বারবার ওপেন হচ্ছে তো। আচ্ছা, সমস্যা নেই, আমি এটা ম্যানেজ করে নেব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, আমরা নেক্সট ক্লাস করব। আজকে মনে হয় কামরুজ্জামান স্যার তোমাদের ক্লাস নেবেন। হ্যাঁ স্যার, কি কথা বলছেন তোমাদের সাথে? জি স্যার, 12:30 দিয়ে জি স্যার।